বুঝে দেখো, তাহলে পরীক্ষা একটা যাওয়া হবে, ঠিক আছে, এসএলএসটি পরীক্ষা হবে, এখন না হলেও হবে। বেশ, যাদের বিএ চলছে তাদের কমপ্লিট হয়ে যাবে এসএসসি হওয়ার আগে, চিন্তা নেই। আর একটা যেটা বলছিলাম ব্যাপারটাই, যে সাবজেক্টে একটু কালচার রাখলে দেখ, তোদের আপার প্রাইমারি গেজেটটা দেখেছিস কিনা জানি না, আপার প্রাইমারির যে নিউ গেজেটটা দিয়েছিল ওখানে কিন্তু 25 নম্বরের সিলেবাসের পরীক্ষা দিতে হবে টেট দেওয়ার পর, ঠিক আছে। এখন কি হবে নতুন সরকারের, সেটা জানি না, সেটা হচ্ছে আগের যে গেজেটটা দিয়েছিল ওখানে কিন্তু আপার প্রাইমারিতেও 25 নম্বরের সাবজেক্ট কিন্তু পরীক্ষা হবে বলেছিল। আর 9, 10, 11, 12-এর সিলেবাসটা আমি তোদের বলে দেবো, কি কি সিলেবাস আছে, কি কি পড়তে হবে। মোটামুটি সবই আছে যেটা গ্র্যাজুয়েশনে তোরা পড়েছিস, কিছু দু একটা জিনিস বাদ দিয়ে বাকি সবই আছে। আর একটা জিনিস যেটা বলছি, যে 9, 10-এর যে প্রিপারেশন নিই, 9, 10 বা 11, 12 খুব ডিপে কিন্তু পড়ার দরকার নেই, বেসিক বেসিক জিনিসগুলো কিন্তু তোদের মনে রাখতে হবে। বেশি পড়ে নিলে অসুবিধা আছে, বিরাট গভীরের কোশ্চেন বা খুব কঠিন কোশ্চেন পড়ে না। 11, 12-এ একটু হয়তো আপার লেভেলের কোশ্চেন পড়ে ঠিকই, কিন্তু সেটা নেট সেট গেট ওইসব লেভেলের কোশ্চেন নয়, খুব সোজা। বেসিক জিনিসগুলো যদি মনে রাখতে পারিস, যেগুলো আছে, তাহলে অসুবিধা হওয়ার কথা না। আর একটা জিনিস সেটা হচ্ছে যে, যদি ভাবো যে পরীক্ষার হলে বসে কোষে করবো, তাহলে কিন্তু পাওয়া চাপের ব্যাপার আছে। মোটামুটি পেতে হলে অ্যাবাভ 50 পেতে হবে, স্কোর থাকতে হবে, তার কমে হবে না, ঠিক আছে। আর আমি তোদের ওয়েট টেস্টটা দেখছিলাম, যে কি কি কোশ্চেন পড়ে, দেখলাম লিনিয়ার অ্যালজেব্রা ম্যাট্রিক্স যেটা দেখছিলাম, ওখান থেকে মোটামুটি 7, 8টা 10টা কোশ্চেন পড়ে। মাদ্রাসাতেও পড়েছিল, 2023-এ যে মাদ্রাসার পরীক্ষাটা হয়েছিল ওখানেও পড়েছিল, আর এবার এসএলএসটিতেও পড়েছে। 3টে টপিক্স থেকে প্রচুর কোশ্চেন পড়ে। একটা যে অ্যানালিসিস পোর্শন থেকে বিরাট কিছু ডিপ পড়ার দরকার নেই, কিন্তু বারবার বলে দিচ্ছি, ঠিক আছে, বিরাট কিছু গভীরে পড়ার দরকার নেই। সিকোয়েন্স, সিরিজ, কন্টিনিউটি, আরো কিছু থাকবে যেগুলো আছে রিয়েলে, তবে সিকোয়েন্স, সিরিজ, কন্টিনিউটি থেকে প্রচুর প্রবলেম পড়ে। রিয়েলের ওয়েট টেস্টটা বেশি থাকে। আর এইদিকে তোমাদের লিনিয়ার অ্যালজেব্রা যেটা, মানে ভেক্টর স্পেস, যেটা ভেক্টর স্পেস আর ম্যাট্রিক্স মিলে মোটামুটি ম্যাক্সিমাম 10টা কোশ্চেন থাকে, মানে 8 থেকে 10টা কোশ্চেন থাকে, ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষাতে, এসএলএসটি প্রত্যেকটা পরীক্ষাতে, এসএলএসটি বা মাদ্রাসা পরীক্ষাগুলোতে, ঠিক আছে। বেশ, এবার দেখ, তোদের যে জিনিসটা শুরু করব, ঠিক আছে, সেটা হচ্ছে দুটো জিনিস আপাতত শুরু করব। সেটা হচ্ছে, একটা হচ্ছে ম্যাট্রিক্স আর লিনিয়ার অ্যালজেব্রাটা পড়ানো শুরু করব। ম্যাট্রিক্স থেকে অনেক কোশ্চেন পড়ে, 9, 10-এর কোশ্চেন দেখবি খুবই সহজ কোশ্চেন ছিল, 11, 12টা দিয়ে দেবো আজকে। আর যেটা শুরু করব সেটা হচ্ছে রিয়েল, এই দুটো টপিক আপাতত শুরু করবো। কি কি বার পড়াবো একটু বলে দিই তোদের। আপাতত একদিন ম্যাট্রিক্স আর ভেক্টর স্পেসটা পড়াবো, একদিন রিয়েল অ্যানালিসিসটা পড়াবো। বেশ, তোদের রবিবার একটা ডেট হবে, রবিবার ওই সকাল, আর একটা শুক্রবার একটা ডেট হবে। দুদিনই সকাল। সিলেবাস আমি সব দিয়ে দেবো, যা যা কি কি লাগবে। আর একটা কথা বলি, তোমাদের সিটও দিয়ে দেবো, কোশ্চেন সিট, ব্যাচে বসে অ্যান্সার প্র্যাকটিস করিয়ে দেবো, পরীক্ষাও নেবো, সবই দেবো, ঠিক আছে। হ্যাঁ, বল, কিছু বলার থাকলে বল, কিছু জিজ্ঞাসা থাকলে। বেশ, যাই হোক, আরেকটা জিনিস যেটা বলছিলাম, যে থিওরিটিক্যাল যে জিনিসগুলো আছে, তোদের কোনো থিওরেম প্রুফ লাগবে না। হ্যাঁ, তবে কিছু কিছু স্টেটমেন্ট মনে রাখতে হবে, স্টেটমেন্ট তুলে অনেক সময় কোশ্চেন দেয়, ঠিক আছে।
যেমন এরকম টাইপের গ্রুপ থিওরিতে যদি ভাবিস এরকম টাইপের স্টেটমেন্ট যে এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবিলিয়ান, ঠিক আছে, নন অ্যাবিলিয়ান হলে নন সাইক্লিক হবে, এরকম এগুলোর মধ্যে কোনটা ঠিক বা কোনটা ভুল এরকম টাইপের স্টেটমেন্ট গুলো কিন্তু মনে রাখতে হবে। গ্রুপ থিওরির ক্ষেত্রে বলছি। ভেক্টর স্পেসের ক্ষেত্রে যদি দেখিস তাহলে ওখানেও কিছু কিছু জিনিস যেগুলো মনে রাখতে হবে, যেমন বেসিস হলে সেই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, ডাইমেনশন জিনিসটা কি, ঠিক আছে। বেসিক বেসিক কোনো থিওরেম প্রুফ লাগবে না, শুধু স্টেটমেন্ট মনে রাখতে হবে। থিওরেম প্রুফ যা পড়েছো গ্র্যাজুয়েশনের পরীক্ষার জন্য ওরকম পড়াশোনা এখানে করলে হবে না, প্রথমে বলে রাখি। এখানে বেসিক জিনিসগুলো শুধু একবার জেনে নেবো যে কোনটা কি, বাস। আর স্টেটমেন্ট গুলো যেগুলো পড়ে বলে দেবো কোন কোন স্টেটমেন্ট গুলো পড়ে, সেই স্টেটমেন্ট গুলো মনে রাখবে, দিয়ে প্রচুর প্রচুর প্রবলেম করতে হবে। আসলে হচ্ছে প্রবলেম কর, আর প্রবলেম গুলো এমন ভাবে প্র্যাকটিস করতে হবে যেন এরকম হয়, যদি এবারে যেমন 60 নম্বরের পরীক্ষা ছিল, ঠিক আছে, যেন এরকম হয় যে 60টা কোশ্চেনের মধ্যে আমার 40টা যেন কষতে না হয়, বা 40 থেকে 45টা সবই যদি কষতে যাও তাহলে কিন্তু অসুবিধা আছে। এমন কোশ্চেনও দেয় যেগুলো ডাইরেক্ট কিন্তু করা যাবে, কোনো কষার দরকার নেই, বাকি 10-12টা থাকবে যেটা একটু হয়তো পরীক্ষা হলে কষতে হতে পারে, ঠিক আছে। কোশ্চেন দেখলেই বুঝতে পারবে বিরাট কিছু কষতে হবে না, বিরাট কিছু বড় অঙ্ক পড়ে না, যে বিরাট বড় বড় অঙ্ক 5 নাম্বার 6 নাম্বার যেগুলো গ্র্যাজুয়েশনে পড়েছে সেরকম অঙ্ক পড়ো না, আর খুব বেশি গভীরেও পড়ার দরকার নেই। বেশি বড় বড় অঙ্ক, বেশি থিওরেম, বেশি গভীরে পড়লে পরীক্ষায় চান্স পাবে, সোজা কথা। হলে বসে কষলে বুঝতে পারছো যে কোনো পরীক্ষাতে চান্স পাওয়া যাবে না। যেটা শুরু করবো তোমাদের প্রথম দেখো আজকে, যে ম্যাট্রিক্স এবং ভেক্টর স্পেসটা শুরু করব। আচ্ছা, ভেক্টর স্পেসে কোন জায়গাগুলো ভালো করে পড়তে হবে শুনে নাও। কি 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 পরে আমি বলে দিচ্ছি। ম্যাট্রিক্স আর ভেক্টর স্পেস থেকে, মানে ভেক্টর স্পেসটা আজকে আলোচনা করবো। ভেক্টর স্পেসে তোমাদের সাবস্পেস চেক করা পড়ে, এবারে এসএলএসটি তে পড়েছিল 9-10 এ, সাবস্পেস হবে কিনা চেক করা, কোনটা 4টে সেট দিয়ে দিয়েছিল, এদের মধ্যে কোনটা সাবস্পেস হবে, সাবস্পেস চেক করা পড়ে। বেশ, কি আর কি পড়ে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট দেখানো পড়ে। যেমন 2023 সালে যে মাদ্রাসার কোশ্চেন ছিল, সেখানে একটা সেট ইন্ডিপেন্ডেন্ট হলে কে এর ভ্যালু কত হবে, এরকম প্যাটার্নের কোশ্চেন পড়ে। একটা সেট দিয়ে দিয়েছিল, সেই সেটের যে ভেক্টর গুলো ছিল সেখানে কে ছিল, তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে কে এর ভ্যালু কত হবে, এরকম 2023 সালে মাদ্রাসায় কোশ্চেন পড়েছে। তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট জায়গাটা পড়তে হবে ভালো করে, ঠিক আছে। পড়তে হবে ভালো করে বলতে কোনো থিওরেম প্রুফ নেই, ডেফিনেশন, কিছু বেসিক থিওরেম, বাস, আর কিছু না, আর প্রবলেম। বেশ, আর কি পড়ে, বেসিস ডাইমেনশন থেকে কোশ্চেন পড়ে। এবারে এসএলএসটি তে বেসিস ডাইমেনশন থেকে কোশ্চেন পড়েছিল, 2016 সালে যে এসএলএসটি ছিল সেখানেও পড়েছিল। তাহলে বেসিস ডাইমেনশন থেকে কোশ্চেন পড়ে, বেসিস হবে হবে কিনা, এই একটা সেট দিয়ে বলবে তার ডাইমেনশন কত হবে। তাহলে যেগুলো বলছি এগুলো, তাহলে মেন মেন যে থিম গুলো পড়তে হবে ভেক্টর স্পেসে। তার আমাদের সাবস্পেস চেক করাটা পড়তে হচ্ছে, বেসিস লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা পড়তে হবে। ঠিক আছে, তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা পড়তে হচ্ছে। Yes. আর কি পড়তে হবে, বেসিস, বেসিস পড়তে হবে, ডাইমেনশন পড়তে হবে। Yes. এবার দেখো চলে যাই ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে র্যাঙ্ক ট্যাঙ্ক গুলো আছে সিলেবাসে, সেগুলো পড়ানো হবে পরে। আবার ম্যাট্রিক্স দিয়ে যে জিনিসগুলো পড়ে, যেমন এসএলএসটি 16 কোশ্চেন, আমি সব দিয়ে দেবো কোশ্চেন, এসএলএসটি 16 কোশ্চেন দেখো, সেখানে আইগেন ভ্যালু বের করতে দিয়েছিল। তাহলে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, এই ওরিয়েন্টেড কিছু প্রবলেম এবং স্টেটমেন্ট বলে দেবো কোন কোন স্টেটমেন্ট গুলো মনে রাখতে হবে। সব পড়ার কোনো দরকার নেই,
তাহলে আইগেন ভেক্টর করতে হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তো 9-10 যেটা, তার জন্য ভেক্টর স্পেসে এই জায়গাটায় পড়লেই হবে, আর এক্সট্রা কিছু পড়াতে হবে না। এই এর উপরে কোশ্চেন করবে 9-10। এবার যদি 11-12 যাও, সেখানে দু একটা হয়তো লিনিয়ার ট্রান্সফরমেশনের প্রবলেম দিতে পারে, তাও খুব কম দেয়, ঠিক? তাহলে এই টপিক গুলো আমাদের কিন্তু ভেক্টর স্পেসে খুব ভালো করে পড়তে হবে, এই টপিক খুব ভালো করে পড়বে, ঠিক আছে? এবার চলে আসি, দেখো যে ভেক্টর স্পেসের শুরুর দিকটা, আমি একটু শুরুর দিকটা বলে দিই। আর একটা কথা বলি, কেউ যদি ভুলে গেছো আর মনে হয় যে আমি গোটাটা পড়বো, সবই আমার কাছে রেডিমেড ভিডিও আছে, কোনো চিন্তা নেই। যদি কেউ মনে করে আমি অ্যানালিসিসটা গোটা পড়বো, তাকে আমি কোনো একটা ব্যাচের লিঙ্ক দিয়ে দেবো, বলবে সেই ব্যাচ থেকে পড়ে নেবে। যদি ডিটেলসে পড়ার জন্য বলছি, যদি কেউ মনে করে যে আমি পড়বো নিজে, ভেক্টর স্পেস যদি পড়তে যাও, সেও আছে, সবই রেকর্ডেড আছে, পেয়ে যাবে, চিন্তা নেই। অত ডিটেলসে কিন্তু আমি ঢুকবো না, প্রথমেই বলে দিচ্ছি, কারণ ওইগুলো লাগবে না। যদি কেউ মনে করে পড়বো, সে নিজে পড়তে পারে। স্যার বলছি, বেশ, আমি তো ধরুন, হ্যালো, হ্যাঁ ভুলে গেছি তো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার, আচ্ছা ঠিক বেসিক আছে স্যার, জিনিসগুলো বলে দিতে দেখবি, বলছি সব বেসিক জিনিসগুলো তো ঠিক বলে আছে দেবো, দেখবে মনে মনে পড়ে যাবে। আর যদি কিছু অসুবিধা, আমার কাছে আছে তবে। এখন বেসিক গুলো পড়ো না, দিয়ে যদি মনে করো যে না বেসিক পড়লে কিছু অসুবিধা হচ্ছে, ডিটেলসে লাগে, তখন সেগুলো আমি দিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে? বেসিকে মোটামুটি বলে দেবো, যে প্রিলিমিনারি ডেফিনেশন গুলো, স্টেটমেন্ট গুলো বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। বেশ, দেখো ভেক্টর স্পেসের ডেফিনেশনটা প্রথমে একটু বলে দিই, যে জিনিসটা কি। ধরো ভি একটা কি নিচ্ছি, একটা সেট নিচ্ছি, অবভিয়াসলি নন এমপ্টি সেট। এই ভিটা অ্যাকচুয়ালি কিন্তু কালেকশন অফ ভেক্টরস, ভি এর এলিমেন্ট গুলোকে কিন্তু আমরা পরবর্তীকালে বলবো ভেক্টর। আর এফ একটা নিচ্ছি, যেটাকে বলছি ফিল্ড। ফিল্ড কি জিনিস জানো? ফিল্ড মানে একটা কমিউটেটিভ রিং। রিং যদি ভুলে গেছে, যখন পড়াবো তখন আবার জেনে নেবে। এটা একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। Every element of which is a unit. যার প্রত্যেকটা এলিমেন্ট ইউনিট। ইউনিট মানে কি, এবার প্রশ্ন হচ্ছে, ইউনিট মানে হচ্ছে যার ইনভার্স এক্সিস্ট করে। কোন একটা রিং এ, কোন একটা এলিমেন্টে যখন মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করে, মানে এরকম ধরো, যদি রিং এ, তো রিং মানে তো এরকম আকারে দেখতে হয়। ধরো আর যদি একটা রিং হয়, ভুলে গেলে ডিটেলস পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, দিয়ে দেবো লিঙ্ক। যদি রিং হয়, তাতে দুটো কম্পোজিশন পাচ্ছি, এখানে একটা প্লাস, একটা ডট। প্লাসটা একটা ম্যাপ কোথায় কোথায় হয়, আর ক্রস আর টু আর। আর ডটটা একটা ম্যাপ হয়, ওটাও আর ক্রস আর। তাহলে রিং এর ক্ষেত্রেও কিন্তু আমরা দুটো কম্পোজিশন পাচ্ছি, এগুলোকে বলা হয় বাইনারি কম্পোজিশন। এরকম টাইপের যে ম্যাপিং, দেখো আর ক্রস আর টু আর, বা এরকম যদি নিই, এফ একটা ম্যাপ যদি নিই এস ক্রস এস টু এস, ঠিক আছে? তখন এরকম টাইপের যে ম্যাপিং, তখন সেগুলোকে বলা হয় বাইনারি কম্পোজিশন। ওটা বাইনারি কম্পোজিশন বলে থাকি, সব বলবো, একটু প্রথমে হয়তো অসুবিধা হবে, যারা ভুলে গেছে যাতে মনে আছে। তাহলে এই যে রিং পাচ্ছি, এখানে দুটো কম্পোজিশন, প্লাস আর ডট। এবার ডটের আন্ডারে যখন আমরা ইনভার্স পাচ্ছি, মানে এরকম ধরো কোন একটা এলিমেন্ট আর থেকে তুললাম, তাহলে তার যখন মাল্টিপ্লিকেটিভ ইনভার্স পাচ্ছি, আই, আইটা কি, আইটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, বা এটাকে বলে ইউনিটি। ইউনিটি
এইগুলো যখন রিং পড়াবো তখন আমি ডিটেলসে বলে দেবো, গ্রুপ রিং যখন পড়াবো তখন ডিটেলসে বলে দেবো। এখন একটু আমার লাগবে তাই বলে দিলাম। শুধু এইটুকু মনে রাখবে যে কোন একটা রিং এ যখন ডটের আন্ডারে কোনো এলিমেন্টের আমরা ইনভার্স পাচ্ছি বা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স পাচ্ছি তখন সেই এলিমেন্টটাকে বলছি ইউনিট। তাহলে ফিল্ড মানে কি? একটা কমিউটেটিভ মানে জান, একটা রিং কমিউটেটিভ মানে ডটের আন্ডারে কমিউটেটিভ মানে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ। আর ইউনিটিটা কি? ইউনিটিটাই হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। মাল্টিপ্লিকেটিভ, ঠিক আছে? তাহলে ইউনিটিটাকে আমরা বলছি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। বেশ, এবার দেখো তাহলে ফিল্ড মানে কি কি থাকছে? কমিউটেটিভলি উইথ ইউনিটি এবং যার প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু ইউনিট। ইউনিট মানে বুঝিয়ে দিলাম যার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করে। বেশ, তাহলে ভেক্টর স্পেসে আমরা দুটো জিনিস নিচ্ছি, একটা ভি নিচ্ছি যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় কালেকশন অফ ভেক্টরস, মানে ভি এর এক একটা এলিমেন্টকে আমরা বলবো ভেক্টর। আরেকটা নিচ্ছি এফ যেটাকে বলছি ফিল্ড, যার এলিমেন্ট গুলোকে বলবো স্কেলার্স। তাহলে ভি এর এলিমেন্ট গুলোকে বলা হয় ভেক্টরস আর এফ এর এলিমেন্ট গুলোকে বলা হয় স্কেলার্স। এবার দেখো ভেক্টর স্পেসে আসতে গেলে প্রথমে আমরা দুটো ম্যাপিং নেব বা দুটো কম্পোজিশন। একটা নেব প্লাস, প্লাসটা একটা ম্যাপ হবে কোথা থেকে? ভি ক্রস ভি টু। এটা একটা কম্পোজিশন। এই যে কম্পোজিশনটা পেলাম, এই কম্পোজিশনে যেহেতু যে ডোমেনটা নিয়েছি সেই ডোমেনটা যেহেতু দুটো সেম সেটের প্রোডাক্ট, তাই এটা হচ্ছে ইন্টারনাল কম্পোজিশন। আরেকটা নিচ্ছি ডট। দেখো একটা জিনিস ভাবো, দুটো ভেক্টরকে তো যোগ করতে পারো, সেটা একটা ভেক্টর। তাহলে এই যে যোগটা, দুটো ভেক্টর কিন্তু যোগ করতে পারো, তোমরা করে এসছো, এইচএস লেভেলে করে এসছো। দুটো ভেক্টর কিন্তু যোগ করো, এই যে যোগটা একটা কি? যোগটা একটা এখানে দেখবেন ইন্টারনাল কম্পোজিশন। এবং দুটো ভেক্টরে যোগ করলে সেটাও কিন্তু একটা ভেক্টর হয়, মানে দেখো ভিতেই কিন্তু আছে, যোগ করে যেটা পাবো সেটা কিন্তু ভিতে আছে। আরেকটা যেটা ডট, যেমন একটা ভেক্টরকে যদি একটা স্কেলার দিয়ে গুণ করি সেটা একটা ভেক্টর। তাই যে গুণটাও কিন্তু এখানে একটা কম্পোজিশন। তাহলে কি করি, একটা স্কেলার নেবো, স্কেলার গুলো কোথা থেকে তুলবো? ফিল্ড থেকে। আরেকটা কি নেবো, একটা ভেক্টর নেবো, ভেক্টর গুলো কোথা থেকে তুলবো? ভি থেকে। দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা কি হবে? ভেক্টর। তাহলে ডটটা ম্যাপ হচ্ছে কোথায় কোথায়? এফ ক্রস ভি টু। ঠিক, তাহলে এখানে দেখো এই যে ডোমেনটা পাচ্ছ দুটো ডিফারেন্ট সেটের প্রোডাক্ট, তাহলে এটাকে বলবো এক্সটার্নাল কম্পোজিশন। তাহলে একটা নিলাম ইন্টারনাল কম্পোজিশন, একটা নিলাম এক্সটার্নাল। এবার দেখো ভেক্টর স্পেস হতে গেলে প্রথম আমাকে এই দুটো ম্যাপিং নিতে হবে বা এই দুটো কম্পোজিশন নিতে হবে। এই দুটো কম্পোজিশনের আন্ডারে কিছু প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। এই প্রথমটা আন্ডারে 5টা প্রপার্টি স্যাটিসফাই করবে এবং দ্বিতীয় কম্পোজিশন আন্ডারে 5টা প্রপার্টি স্যাটিসফাই করবে। তাহলে কি কি হবে? প্রথমে চলে আস 1 নম্বর। দেখো এই যে প্লাসটা ম্যাপ করছো ভি ক্রস ভি থেকে, তার মানে আলফার বিটা যেই দুটো এলিমেন্ট ভি থেকে, তাহলে এদের যে যোগটা সেটাও তো কোডোমেনে থাকতে হবে, মানে ভি, তাহলে কোথায় থাকতে ভি। এইটাকে বলা হয় ক্লোজড আন্ডার এডিশন, এটা মনে রাখতে হবে। ভেক্টর স্পেসের ক্ষেত্রে মেইন যে থিম সেটা মনে রাখতে হবে। মেইন দুটো থিম মনে রাখতে হবে, কি কি? একটা ক্লোজড আন্ডার এডিশন, এডিশনের আন্ডারে ক্লোজড। ক্লোজড হওয়ার অর্থ কি? যেখান থেকে তুললাম যদি যোগ করি তাহলে সেখানেই থাকে, তাহলে ক্লোজড আন্ডার এডিশন।
আর কি হতে হবে? ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন, মানে একটা যদি স্কেলার নিই আর একটা যদি ভেক্টর নিই, গুণ করি, তাহলে সেটা একটা ভেক্টর। ঠিক আছে, বেশ। তাহলে প্রথম যে জিনিসটা পেলাম ক্লোজড আন্ডার এডিশন, এইটা হতে হবে আলফা প্লাস বিটা। সেটা কিন্তু আমাদের ভিতে থাকতে হবে, আলফা আর বিটা ভিতে থাকে। চলে আসি এবার 2 নম্বর। দেখো এরপরে দেখো 2 নম্বরে কি হবে, V1 V2 করেও লিখতে পারো যে অ্যাডিশনের আন্ডারে কমিউটেটিভ হবে। কমিউটেটিভ মানে আলফা প্লাস বিটা, এটা করে বিটা প্লাস। তার জন্য ফর অল আলফা কমা বিটা বিলংস টু, এটাকে আমরা কমিউটেটিভ। কমিউট করা মানে কি, এলিমেন্টের পজিশন গুলোকে ইন্টারচেঞ্জ করা। মনে রাখবে এলিমেন্টের পজিশন গুলোকে যদি ইন্টারচেঞ্জ করি তাহলে একই থাকে। 3 নম্বরে চলে আসে আলফা প্লাস ব্র্যাকেটে বিটা প্লাস গামা সমান এইটা থেকে বলতে পারি যে ইন্টারচেঞ্জ অফ ব্র্যাকেট এটা পারমিশন। আর এই প্রপার্টিটাকে বলা হয়, এই প্রপার্টিটাকে বলা হয় আমাদের অ্যাসোসিয়েটিভ। পরে শিখবো, বুঝতে যখন পড়বো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। যদি ভুলে গেছো বলছি এখানে একবার পেয়ে যাবে। বেশ, তাহলে আলফা প্লাস বিটা, আলফা কমা বিটা কমা কমা ভিতে থাকার জন্য এই প্রপার্টিটা স্যাটিসফাই করে। 4 নম্বর প্রপার্টি চলে আসছে। দেখো একটা এলিমেন্ট পাবো থিটা ইন ভি, যাতে করে কি হবে, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট থিটা ইন ভি, থিটা পাবো ভিতে, যাতে করে কি হবে, আলফা প্লাস থিটা দিস ইজ ইকুয়াল টু আলফা ফর অল আলফা ইন। দেখো যে কোনো ভেক্টরের সাথে যদি নাল ভেক্টরকে যোগ করো, যে কোনো ভেক্টরের সাথে নাল ভেক্টরকে যোগ করলে আমরা কি পাবো, আমরা সেই ভেক্টরটাকে ফিরে পাবো। এখানে থিটাটা অ্যাকচুয়ালি নাল ভেক্টরের কাজ। থিটাটা নাল ভেক্টরের কাজ। আবার দেখো গ্রুপে আইডেন্টিটি এলিমেন্টের একটা কনসেপ্ট আছে, ঠিক আছে, সেটা যে ইটাকে আমরা আইডেন্টিটি এলিমেন্ট বলবো, এটাকে আইডেন্টিটি এলিমেন্ট বলবো কখন, যদি এ কম্পোজ ই ইকুয়াল A compose E equal to the E compose A, this is equal to the A হয়। কার জন্য, ফর অল বিলংস টু জি এ এই কনসেপ্ট আমরা পাবো, ওই জন্য জি নাম, জি যে কোন গ্রুপ আসো, ঠিক আছে, এটা কনসেপ্ট পাবো। তাহলে এখানে এই যে থিটাটা কিসের কাজ করছে, থিটাটা যেটাকে বলছি নাল ভেক্টর, এটা অ্যাডিটিভ আইডেন্টিটির কাজ করছে, ঠিক আছে, আইডেন্টিটি এলিমেন্টের মধ্যে কাজ করছে। 5 নম্বর প্রপার্টি, প্লাসের আন্ডারে 5টা প্রপার্টি আছে। 5 নম্বর প্রপার্টিতে কি বলছি, দেখো ইনভার্স, ইনভার্সের কনসেপ্ট, এখানে অ্যাডিটিভ ইনভার্স। দেখো যে কোনো ভেক্টরের সাথে যদি নেগেটিভ ভেক্টরকে যোগ করি, মানে তার যে অপোজিট ভেক্টর, তাহলে আমরা কি পাবো, নাল ভেক্টর পাবো। তাহলে যে কোনো আলফা যদি ভি থেকে দেয়ার এক্সিস্ট একটা কি পাবো, মাইনাস আলফা পাবো, যেটাকে বলছে অ্যাকচুয়ালি অ্যাডিটিভ ইনভার্স ইন ভি, যাতে করে
তাহলে যে কোনো আলফা যদি ভি থেকে নিই, দেয়ার এক্সিস্ট মাইনাস আলফা পাবো ভিতে, যাতে করে আলফা প্লাস অফ মাইনাস আলফা, যে কোনো ভেক্টরের সাথে তার নেগেটিভ ভেক্টর যোগ করে কি পাবো, নাল ভেক্টর। সো দিস ইজ ইকুয়াল টু থিটা। মানে প্রত্যেকটা এলিমেন্টের অ্যাডিটিভ ইনভার্স আছে। দেখো ব্যাপারটা কিন্তু গ্রুপের 4টে প্রপার্টির মধ্যে হচ্ছে। যেমন প্রথমটা থেকে বলতে পারবো ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে, দ্বিতীয়টা থেকে বলতে 3 নম্বরটা থেকে বলতে পারবো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে, এখান থেকে বলতে পারবো থিটাটা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি, আর এখান থেকে বলতে পারবো প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে, আর 2 নম্বর থেকে বলতে পারবো কমিউটেটিভ প্রপার্টিটা স্যাটিসফাই করছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, প্লাসের আন্ডারে অ্যাকচুয়ালি কি হতে হবে, যদি ভালো করে ইন শর্টে আমরা যদি মনে রাখি পুরোটার জন্য, অনেক 5টা মনে না রাখি এইভাবে মনে রাখতে হবে, দ্যাট ইজ ভি কমা প্লাস, এইটা হয়ে যাবে একটা কমিউটেটিভ। তাহলে ভি কমা প্লাসটা হয়ে যাবে কি, ভি কমা প্লাসটা হয়ে যাবে একটা কমিউটেটিভ। ঠিক আছে, যদি গ্রুপ ভুলে গেছো আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, আজকে দিয়ে দিচ্ছি গ্রুপে, দেখে নিও। তাহলে আইডেন্টিটি, অ্যাকচুয়ালি গ্রুপের ওই আইডেন্টিটি এলিমেন্ট, ইনভার্স, অ্যাসোসিয়েটিভ, ক্লোজার, এটা একটু পড়ে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে এগুলো বুঝতে। বেশ, তাহলে ভি কমা প্লাস গেল কমিউটেটিভ গ্রুপ। তাহলে প্লাস যে ইন্টারনাল যে কম্পোজিশন তার আন্ডারে প্রথম 5টা প্রপার্টি, 5টা পয়েন্ট। নেক্সট চলে আসি ডটের আন্ডারে। ডটের আন্ডারে কি কি প্রপার্টি পাবো তাহলে, আচ্ছা ডটটা কোথায় কোথায় ম্যাপ ছিল, এফ ক্রস ভি থেকে ভি। তাহলে দেখো 6 নম্বর প্রপার্টিটা কি, 6 নম্বর প্রপার্টিটা যেটা হবে, যেটা বলছিলাম ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন, ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন, ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন মানে কি, মানে সি যদি, যে কোনো সি যদি এফ থেকে তুলি, যে কোনো আলফা যদি ভি থেকে তুলি, সি ডট আলফা এটা ভি এর এলিমেন্ট। মানে একটা ভেক্টরকে স্কেলার দিয়ে যদি গুণ করি সেটা একটা ভেক্টর হবে, মানে ভি এর এলিমেন্ট। হলো, নেক্সট চলে আসি 7 নম্বর পয়েন্ট। তাহলে ভেক্টর এরকম একটা জিনিস তো তোমরা করেছো যে 2 into 3i, 3i কে যদি করি তাহলে কি লিখতে পারি, এটাও স্কেলার, 2-3টাও স্কেলার, তাহলে লিখতে পারবো মানে 6i। তার মানে এখানেও তাই, দেখো যেটা ভেক্টরে পড়েছো সেটাই কিন্তু এখানে হায়ার অ্যাপ্লিকেশন হচ্ছে। তাহলে যদি এরকম করি সি ইন্টু ডি আলফা, এখানে আলফাটা ভেক্টর, সি আর ডিটা স্কেলার, এটা সমান কি হবে, ফর অল আলফা বিলংস টু বি, তাহলে যে কোনো আলফা দিয়ে থাকার জন্য ফর অল সি কমা ডি বিলংস টু। এরপরে চলে আসি দেখো 8 নম্বর, কি বলছে দেখো, এরপর যদি এরকম করি 4j কে, তাহলে কি লিখতে পারবো, তাহলে এখানেও তাই, সি ইন্টু আলফা বিটা ভেক্টর, তাহলে কি লিখতে পারবো, হলো। তারপর চলে আসি 9 নম্বর, যেমন 2 + 3 অফ i, তাই 2i + 3i এমন লিখতে পারবো। তাহলে এখানে সি প্লাস ডি অফ আই, এটা সমান কি লিখতে পারি, ফর অল সি কমা ডি বিলংস টু এফ। এরপরে চলে আসে লাস্ট প্রপার্টি,
ওয়ান ইন্টু আলফা, এই ওয়ানটা কিন্তু ওয়ান নয়, ওয়ানটা হচ্ছে ফিল্ডের ইউনিটি, এই ওয়ানটা কিন্তু ইউনিটি, আমি একটু আগে বলি মানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি, ওয়ানটা অ্যাকচুয়ালি তুলছি কথা ফিল্ড থেকে, তো তাহলে ওয়ানটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিল্ডের ইউনিটি, ঠিক আছে? তাহলে ওয়ান ইন্টু আলফা ইকুয়াল টু আলফা, কার জন্য? তার মানে ডটের আন্ডার আমাদেরকে এই প্রপার্টি, তাহলে এই কয়েকটা প্রপার্টি স্যাটিসফাই করে তখন ভিটাকে আমরা বলবো ভেক্টর স্পেস, ঠিক আছে? তাহলে ভিটাকে বলবো কি? ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড ক্যাপিটাল, এইভাবে ডিনোট করা হবে ভি ব্র্যাকেটে। তাই ভেক্টর স্পেসকে স্পেসিফাই করতে গেলে আন্ডারলাইন ফিল্ডটাও কিন্তু তোমাদের করে দিতে হবে, ঠিক আছে? ভেক্টর স্পেসটা বলে দিলাম, এবার দু একটা এক্সাম্পল তোমরা নিজেরা দেখে নিও, অত আমি ডিপে যাবো না, আমি শুধু জাস্ট বেসিক বেসিক জিনিসগুলো বলে দিচ্ছি। বেশ, এই হচ্ছে তাহলে ভেক্টর। এবার চলে আসি ভেক্টর স্পেস, এবার চলে আসি ভেক্টর স্পেস হতে গেলে এই দুটো জিনিস কিন্তু তারা তোমাদের যেন মাথায় থাকে। কি কি? মেন যে দুটো জিনিস, ক্লোজ স্ট্যান্ডার্ড এডিশন আর ক্লোজ স্ট্যান্ডার্ড স্কেলার মাল্টিপ্লিকেশন, এটা কিন্তু মাথায় থাকে, বাকিগুলো চলে আসবে অটোমেটিক। আর মনে রাখো প্লাস এর আন্ডারে কমিউটেটিভ গ্রুপ। এবার দেখো সাবস্পেস জিনিসটা কি, সাবস্পেস চেক করা কিন্তু পরীক্ষা দেবে। দেখো সাবস্পেস চেক করার প্রসিডিওরটা শুধু তোমাদের মনে রাখতে হবে, বা কোন কন্ডিশনের আন্ডারে ভি এর একটা সাবসেটকে আমরা সাবস্পেস বলবো, সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে কোন কন্ডিশনে। তাহলে ধরো ভিটা একটা নিলাম ভেক্টর স্পেস, ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ, তাহলে ভিটা একটা ভেক্টর স্পেস নিলাম ওভার এ ফিল্ড এফ। এবার ডাব্লিউ একটা নিলাম কি, এটা নন এমটি সাবসেট কার ভি। আচ্ছা আরেকটা জিনিস এখানে বলে রাখি, যে যখন সাবস্পেস নেবো তখন আমরা সাবস্পেস নেবো, তাহলে সেই সাবস্পেসে যে কম্পোজিশন গুলো থাকে সেটা কিন্তু ভি এরই কম্পোজিশন, মানে ভিতে যেই প্লাস আর ডটটা নিয়েছি সেম কম্পোজিশন কিন্তু ডাব্লু জন্য অ্যাপ্লাই, ঠিক আছে? ভিটা একটা ভেক্টর স্পেস নিলাম ওভার ফিল্ডে, ডাব্লু একটা নন এমটি সাবসেট কার, ডাব্লু একটা নন এমটি সাবসেট নিলাম দিয়ে। এবার ডাব্লুটা বলবো এটা সাবস্পেস অফ ভি হবে, ওভার এ ফিল্ডে তার একটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন কি, বা ইফ অ্যান্ড অনলি কন্ডিশন কি, এইটা মনে রাখবে যে আর ক্লোজড আন্ডার এডিশন হবে ডাব্লুটা, ডাব্লুটা ক্লোজড আন্ডার এডিশন হবে, এটা মনে রাখলাম। আর ডাব্লুটা ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন, ডাব্লুটা ভেক্টর স্পেস হতে গেলে ভিটা তো ক্লোজড আন্ডার এডিশন এবং ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন হবেই, কিন্তু যখন ভি এর কোন একটা নন এমটি সাবস্পেস, নন এমটি সাবসেট, সরি,
ভি এর কোন একটা নন নেগেটিভ সাবসেট সাবস্পেস হবে, তখন ডাব্লিউটাকেও আমাদের ক্লোজড আন্ডার এডিশন এবং ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন হতে হবে। তাহলে সি যদি এফ থেকে তুলি আর আলফা যদি ডাব্লিউ থেকে তুলি, তাহলে ইমপ্লাই করবে সি আলফা এটাও আমাদের ডাব্লিউ তে। অথবা অনেকে কি করে এই দুটোকে একসাথে এইভাবে লেখে যে একটা প্রপার্টি দিয়েও বলা যায় যে আলফা কমা বিটা বিলংস টু ডাব্লিউ এবং সি কমা ডি বিলংস টু এফ, ইমপ্লাই করবে সি আলফা প্লাস ডি বিটা বিলংস টু ডাব্লিউ। এটা করে ঠিক আছে, যে কোনো একটা দিয়ে করতে পারো। তাহলে সাবস্পেস চেক করাটা কিন্তু প্রসিডিওরটা বলে দিলাম যে কি করে ভেক্টর স্পেস ভি একটা নন এমটি সাবসেট সেটাকে সাবস্পেস করে, সেটা কিন্তু তোমাদের বলে দিলাম। বেশি বারবার বলছি, বেশি গভীরের কোশ্চেন কিন্তু পড়ে না, গভীরে যাওয়ার দরকার নেই। এবার দেখো, যেমন এবারে সাবস্পেস চেক করাটা পড়েছি বিভিন্ন পরীক্ষা। এবার প্রশ্ন হচ্ছে যে সাবস্পেস চেক করতে গেলে কি কি জিনিসগুলো চেক করবো। দেখো তিনটে স্টেপ থাকে। স্টেপ 1, পরীক্ষার সময় তুমি এত বুঝতে পারবে না বা যেটা হবে সেটাকে নিতে হবে, তাহলে বাকিগুলো নিশ্চয়ই বাদ যাবে। তাই কোন কোন স্টেপে ফেল হতে পারে, বাকিগুলো তো বাদ যাবে। তাহলে এলিমিনেটটা করবো কিভাবে, অপশন এলিমিনেট করেও করতে হবে, ওসে করলে সবসময় হবে না, কারণ দেখে এমন তিনটে দিয়েছে সেই তিনটে হলোই না, তাহলে পরেরটা হয়ে গেল। এলিমিনেট করে অনেক সময় সোজা হবে, ক্যালকুলেশন করে সব দেখা সম্ভব না। তাহলে কি কি স্টেপ, স্টেপ 1 দেখবো বাংলাতে লিখে দিচ্ছি যে নাল ভেক্টর আছে কিনা দেখবে। ফার্স্ট স্টেপ দেখবে ওখানে একটা এলিমিনেট হয়ে গেল, দেখলে হয়তো নাল ভেক্টর। এবার তোমার মনে প্রশ্ন হচ্ছে স্যার নাল ভেক্টর আছে কিনা দেখ কেন চেক করছি। দেখো নাল ভেক্টর যদি থেকে যায় খুব ভালো কথা, তাহলে আমার দুটো কাজ একসাথে হলো, পরের স্টেপে যাব প্লাস নন এমটি প্রমাণ হয়ে গেল, কারণ সাবস্পেস দেখা দেবে নন এমটি। আর যদি নাল ভেক্টর না থাকে তাহলেও আর এগানো যাবে না, কারণ নাল ভেক্টর না থাকলে প্রথম যে 5টা প্রপার্টি তার একটা স্যাটিসফাই করছে, তাহলে নাল ভেক্টর আছে কিনা স্টেপ। স্টেপ 2 তে কি করব, যে নাল ভেক্টর থেকে যদি এটা হয়ে গেল তাহলে পরের স্টেপে যাব। প্রথম দুটোর মধ্যেই সাধারণত ফেল করে যায়, সেটা দেখবো যে ক্লোজড আন্ডার এডিশন হচ্ছে কিনা। সেটা চেক করবো ক্লোজড আন্ডার এডিশন, অর্থাৎ এইটা হচ্ছে কি। দেখবে বেশিরভাগ অপশনই 99.99% অপশন এই দুটোর মধ্যে বাদ চলে যায়। এই দুটো থেকে বাকিগুলো এলিমিনেট হয়, কারণ তো স্টেপ 3 তে যেতে হয় না। স্টেপ 3 তে কি আছে, ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন হচ্ছে। এটা চেক করবো, সেটা যেতে তার মানে কি যে আলফা যদি ডাব্লিউ তে থাকে সি যদি এফ এ থাকে তাহলে ইমপ্লাই করবে সি আলফা এটা ডাব্লিউ তে আছে। সাধারণত প্রথম দুটোর মধ্যেই হয়ে যায়, আর যখন এই তিনটে স্যাটিসফাই করে যাবে তার মানে সাবস্পেস হবে। কিন্তু পরীক্ষা হলে বসে এই তিনটে চেক করতে হবে না, কারণ তাহলে সময় পেরিয়ে যাবে, তারা পরীক্ষায় চান্স পাবে।
যেমন দেখো, আমি 4টে এক্সাম্পল দেখি। যেমন এইটা একটা এক্সাম্পল নিলাম, যে কোনটা সাবস্পেস। ওরকমই থাকবে। বিরাট, বারবার বলছি, বিরাট কিছু কঠিন যে পড়ে তা কিন্তু না। যদি 4টে এরকম চেক করতে যাও পরীক্ষার হলে বসে, তাহলে বুঝতে পারছো কি অবস্থা। ওই জন্য বলো অপশন এলিমিনেট করে করবে, দেখবে হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবে। বা এরকম নিয়ম ধরে অপশন গুলো ভালো করে দেখবি। পরীক্ষায় হয়তো চাইবে যে কোনটা সাবস্পেস হবে না, আর তোমরা করে দিচ্ছ বলে কোনটা সাবস্পেস হবে, এরকম ভুল হয় কিন্তু এগুলো যেন না হতো। দেখ এরকম অপশন থাকে, এরকম 9-10 এরকম সহজ সহজ কোশ্চেন করবে, সেখানে দেখেই বুঝতে পারছি যে এই 4টের মধ্যে আমাকে কোনটা হবে না সেটা ভাবতে হবে। আমি এখানে ভিটা কি নিচ্ছি, ভিটা নিচ্ছি আর কিউব। তাহলে এখানে এফটা কত, যেহেতু আর কিউব নিয়েছি, না আর কিউবের ভি এর এলিমেন্ট গুলো কেমন আকার দেখবে, এখানে ভেক্টর গুলো এরকম আকারে দেখবে, এক্স ওয়াই জেড টাইপের। এগুলো তো এখানে ভেক্টর। এই ভেক্টর গুলো বানানোর জন্য এক্স ওয়াই জেড গুলো কোথা থেকে তুলেছি, বা কি নাম্বার, এক্স ওয়াই জেড রিয়েল নাম্বার। একটা ভেক্টর বানানোর জন্য আমি এন্ট্রিজ গুলো যেখান থেকে নেবো সেটাই হচ্ছে ফিল্ডের মেম্বার। যেমন এই ভেক্টরটা বানানোর জন্য এক্স ওয়াই জেড তুলেছি আর থেকে, তাহলে এখানে ফিল্ডটাকে ফিল্ড আর। বেশ, তাহলে এখানে ভেক্টর স্পেসটা হচ্ছে আর কিউব, তার 4টে সাবস্পেস নিচ্ছে, আর কিউবের 4টে সাবস্পেস। কোনটা সাবস্পেস মানে খুব সোজা, এর নাল ভেক্টর কি, এর নাল ভেক্টর হচ্ছে এটা। নাল ভেক্টর মানে মনে রাখবে যে প্রত্যেকটা কম্পোনেন্টই জিরো। তো আর কিউবে মানে 3টে কম্পোনেন্টই জিরো হবে। এই যে নিয়েছি এটা, এই এসটাতে কিন্তু এই এসটাতে কিন্তু নেই, তাহলে কোথায় নেই, তাহলে এই যে এসটা, যে এসটার কথা বলছি, বা একটা কাজ করে দাও না, S1 S2 S3 S4 করে দাও, তাহলে ঝামেলা মিটে যাবে। তাহলে S1 এটা কিন্তু ইজ নট এ সাবস্পেস। তাহলে হবে থেকে বেশি প্রয়োজনীয় হচ্ছে কোনটা হবে না, হবে নাটা বুঝতে হবে। এবার চলে আসি, দেখো পরে একটা এক্সাম্পল দিতে, ওই যেমন হবে নাটা মনে রাখতে হবে। যেমন দেখো এরকম নিলাম, ট্রেস মানে জানো নিশ্চয়, কোন একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রেস মানে হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট গুলো যোগফল।
আচ্ছা, R2/2টা কি বলে দিচ্ছি, কালেকশন অফ অল 2/2 ম্যাট্রিসেস, যেটা একটা ভেক্টর স্পেস ফর্ম করে উইথ রিয়েল এন্ট্রিস। তো R2/2টা হচ্ছে কালেকশন অফ অল 2/2 ম্যাট্রিসেস উইথ রিয়েল এন্ট্রিস। ঠিক আছে, এন্ট্রিস গুলো যার রিয়েল নাম্বার। KSA মানে জানো, সাম অফ ডায়াগোনাল এলিমেন্টস। এটা কালেকশন অফ অল সিমেট্রিক ম্যাট্রিসেস। এটা কালেকশন অফ অল স্কিউস ম্যাট্রিসেস। ঠিক, এদের মধ্যে কোনটা সাসপেন্স হবে, এদের মধ্যে কোনটা সাসপেন্স? এখানে S1 S2 S3 S4 নাম দিতে পারি। দেখো, যদি প্রথম অপশনটার দিকে দেখি, তোমাদের কিন্তু এটা চেষ্টা করতে হবে, নাটা দেয় পরীক্ষা, আর হবে না গুলোকে বাদ দিতে হবে, তাহলে হবটা পেয়ে যাবে, সেটা সোজা পড়া। যদি S1টার দিকে দেখি, S1 এর যে অপশন এটা আছে, কিরকম আছে, এরকম দেওয়া আছে। নেক্সট দিন থেকে তোমরা সব সিট পেয়ে যাবে কোশ্চেনের, চিন্তা নেই, দিয়ে দেবো। তাহলে A belongs to R2/2, যাতে করে ডেটা ইকুয়াল টু 0, মানে কালেকশন অফ অল সিঙ্গুলার ম্যাট্রিসেস, মানে যাদের ডিটারমিনেন্ট। তবে এখানে কিন্তু নাল ভেক্টর আছে, নাল ভেক্টর এখানে কে, এইটা জিরো ম্যাট্রিক্সটা, সেটা S1 এ আছে, এন্ড জিরো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0। আর এইটা মানে তো তোমাদের বলে দিলাম কি জিনিস, এটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকম নোটেশন ইউজ করে। টু বাই টু ম্যাট্রিসেস উইথ রিয়েল এন্ট্রিস। দেখো এখানে ভেক্টর গুলো কারা তাহলে, এটা বোঝার ব্যাপার আছে। এখানে ভেক্টর গুলো হচ্ছে ম্যাট্রিক্স, এখানে ভেক্টর গুলো কার, এখানে ভেক্টর গুলো হচ্ছে ম্যাট্রিক্স, ভেক্টর গুলো ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্স বানানোর জন্য যে এন্ট্রিস গুলো নিচ্ছি, সেগুলো কি নাম্বার, সেগুলো রিয়েল নাম্বার। তাহলে ভেক্টর বানানোর যেগুলো জন্য যেগুলো নিচ্ছি, সেগুলো কোথা থেকে তুলবো, ফিল্ড থেকে। তাহলে এখানে ফিল্ডটা কি, আর এখানে ফিল্ডটা আছে, ঠিক আছে, এখানে ফিল্ডটা আছে। তাহলে দেখো প্রথম স্টেপ স্যাটিসফাই করে গেছে, দ্বিতীয় স্টেপে দেখবো। ধরো এই একটা নিলাম, তাহলে ডেটে বি একটা নিলাম। এর জন্যই দরকার প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে তত মনে থাকবে। তাহলে এ আর বি কোথায়, বাট এ প্লাস বি যদি করি, এটা মানে এরকম পাবো, এটা কিন্তু এসে নেই, S1 এ নেই। কেন, কারণ এখানে দেখো এটা কত, কারণ এটা ক্লোজ স্ট্যান্ডার্ড এডিশন হচ্ছে, এটা ক্লোজ স্ট্যান্ডার্ড এডিশন। তাই এদের মধ্যে যে এটা আছে, এটা কিন্তু সাবস্পেস হবে না, ঠিক আছে, সাবস্পেস হবে না। এবারে যেমন দেখো একটা কোশ্চেন দিয়েছিল, এই 25-এর যে পরীক্ষাটা হলো সেপ্টেম্বর, এক মিনিট দাও বলে দিচ্ছি।
এই যে তোমাদেরকে পিডিএফটা পাঠিয়েছি, পিডিএফ এ যদি 26 নম্বরের কোশ্চেনটা দেখো, নাইন টেনে 26 নম্বরে এবিসিডি 26 নম্বরের কোশ্চেনটা দেখো, চারটে সেট দেওয়া আছে, এস আর টি দুটো দেওয়া আছে। বলছে এদের মধ্যে কোনটা, যেটা নিয়ে অলরেডি কিন্তু আমি আলোচনা করে দিয়েছি, বলো তাহলে এখানে এস কত দেওয়া আছে। ওই জন্য দেখো আমি বারবার বলছি যে এমন নয় যে কমন পড়বে না, প্রচুর জিনিসগুলো কনসেপ্ট কমন পড়ে। হ্যাঁ, তাই ওই জন্য প্র্যাকটিস দরকার। পরীক্ষার হলে বসে আমি প্র্যাকটিস করবো, দিয়ে কষবো, হবে না। আর এমন কিছু কঠিন কোশ্চেনও থাকে না। বলো কোনটা এইরকম, এইটা যেটা নিলাম, বলছে অপশন গুলো কি ছিল, যে এস আর টি দেওয়া ছিল, কোনটা এসটা বলছে, প্রথম অপশনটা বলছে এসটা সাবস্পেস হবে, তবে এসটা কিন্তু সাবস্পেস হবে না। কেন? কারণ এই যেটা নাল ভেক্টরটা এসে নেই, তখন এসটা কিন্তু সাবস্পেস নেই। এবার প্রশ্ন হচ্ছে এসটা তো সাবস্পেস হবে না, টিটা কি সাবস্পেস হবে? আচ্ছা, এটা আমি অন্য একজনের কোশ্চেন থেকে করেছি, আমার কোশ্চেন হারিয়ে গেছে। এই অপশন গুলো কিন্তু ভুলভাল দাগ দেওয়া আছে প্রচুর, অপশন গুলো দেখে ভেবো না ওগুলো উত্তর, দাগ যেগুলো দেওয়া আছে সেগুলো ভুলভাল আছে, থাকতে পারে। তাহলে এস ইজ নট এ সাবস্পেস, আবার এসটা সাবস্পেস হচ্ছে না। এর প্রশ্ন হচ্ছে টিটা কি হবে, টিটা হবে। কেন হবে টিটা, দেখে না খুব সোজা, এইটা আছে টিতে। আচ্ছা, সব থেকে বড় কথা, এইগুলোকে ঝেট করে করার উপায় কি? অনেকের মনে হতে পারে যে স্যার ওই ক্লোজ স্ট্যান্ডার্ড এডিশন, ক্লোজ স্ট্যান্ডার্ড স্কেলার মাল্টিপ্লিকেশন, এরকম যদি দেখায় স্যার তো অনেক সময় চলে যাবে। হ্যাঁ, সময় তো যাবে, তাহলে করার উপায়টা কি? খুব সোজা উপায় কি, দেখো টিটা কেমন আছে। অনেকে সেই অনার্সের মতো পড়াশোনা করলে হবে না, বারবার বলে দিচ্ছি। দেখো টি এর যে এলিমেন্ট গুলো নিচ্ছ, টিটা কেমন দেখতে, এরকম দেখতে, তার টি এর এলিমেন্ট গুলোকে কেমন নিতে পারি, তার মানে তো টি এর এলিমেন্ট গুলোকে এরকম নিতে পারি। দেখো ছিল এরকম, দেখো জিনিসটা একই। তাহলে যদি আমি আলফা একটা এরকম নিই, আর বিটা যদি একটা এরকম নিই, সি আলফা প্লাস ডি বিটা করি, এখানে সি আর ডি, এখানে ফিল্ডটা কি, ফিল্ডটা রিয়েল নাম্বার। কেন? কারণ এই যে ভেক্টরটা বানানোর জন্য যে কম্পোনেন্ট গুলো নিয়েছি এক্স ওয়াই জেড, সেগুলো কোথায় আছে, সেগুলো আর আছে। তাহলে সি আলফা প্লাস ডি বিটা দিবে, তাহলে কি হবে, তার মানে কি হলো, তা দেখো টি এ থাকা মানে কি, এক্স কম্পোনেন্টটা জিরো, ফার্স্ট কম্পোনেন্ট জিরো, থার্ড কম্পোনেন্ট জিরো। দেখো সি আলফা প্লাস ডি বিটা যেটা পেয়েছি, তার ফার্স্ট কম্পোনেন্ট জিরো, থার্ড কম্পোনেন্ট জিরো, তাহলে সি আলফা প্লাস ডি বিটা কোথায় হবে? তাহলে এখানে কোন অপশনটা হয়ে গেল, বুঝে গেছে যে আমাদের এসটা সাবস্পেস হবে, এই হবে না, কিন্তু টিটা সাবস্পেস। তাহলে অপশন বি, টি ইজ এ সাবস্পেস অফ আরপি বাট নট এস। ঠিক আছে, তাহলে সাবস্পেস চেক করা আরো একটা মনে হচ্ছে দিয়েছিল, এক মিনিট দ্বারা। হ্যাঁ, আমি ডাইমেনশনে যাচ্ছি না, তবে আরো একটা এরকম প্রবলেম ছিল 42, যদি ওখানে ডাইমেনশন ছিল, ডাইমেনশন এখন সেকন্ডই ঠিকই, কিন্তু অপশনটা কি ছিল, যে প্রথমে সাবস্পেস হবে কিনা দেখো, তারপর ডাইমেনশন কত, ডাইমেনশন কি যেমন 42,
42 এ যে এস সেটটা দেওয়া আছে, x, y, z belongs to R3, যাতে করে ইংরেজিতে পড়বে সুবিধা হয়, বাংলাতে করতে যাবে উপদেশ এসব হয়ে যাবে। সাবস্পেসের ইংরেজি বাংলা উপদেশ, বেশ দেশ উপদেশ আর যেতে হবে না, সাবস্পেসই পড়বে। বেশ অপশন গুলো ছিল যে এই এসটা আর কিউবের সাবস্পেস হবে না, তারপরে ছিল যে সাবস্পেস হবে এবং ডাইমেনশন এত। ডাইমেনশনের গল্প আমি যাচ্ছি না, আমি ধরো জানো না তোমরা ডাইমেনশন, ছেড়ে দিই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে সাবস্পেস হবে কি হবে? আগে সাবস্পেস তারপর ডাইমেনশন, স্পেস হলে তবে তার ডাইমেনশন থাকে। তা আলফা ধরো আমি একটা সাপোজ বোঝানোর জন্য বলছি যে কি হবে, তাহলে গল্পটা এখানে কিন্তু অন্যরকম কিভাবে করবো। আর প্রশ্ন হচ্ছে থাকবে না থাকবে না, এখানে নাল ভেক্টর কিন্তু আছে। এবার প্রশ্ন হচ্ছে এটা তো স্যার ক্লোজড এডিশন ক্লোজড স্কেলার মাল্টিপ্লিকেশন চেক করতে যাই নর্মাল মেথডে অনেক সময় লেগে যাবে। হ্যাঁ লাগবে। এটা এই একটা সূক্ষ্ম ভাবনা চিন্তা এখানে আছে কি, যে এস এর এলিমেন্ট গুলো কেমন আকার দেখতে, যে এই যে এক্স কমা ওয়াই কমা জে মানে একটা আলফা যদি এস থেকে নিই, তাহলে তাতে কি হবে? আচ্ছা দুটো স্কোয়ার টার্মের যোগফল 0 মানে কি? তা দেখো, তাহলে এবার দেখো এস সেট কি সুন্দর সহজ একটা সেট দেখতে হয়ে গেল, কেমন? এটা তো সাবস্পেস হবে। একটু আগে সেম প্যাটার্নে করলাম 0 y 0, সেইভাবে করতে হবে। তাহলে এইটাও কিন্তু এই যে ভাবনা চিন্তাটা এখানে এই জায়গাটা কিন্তু একটু আনতে হবে, তবেই কিন্তু সহজে অঙ্কটা হয়ে যাবে, নাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। এই ভুলটা কিন্তু অনেকে করে, কি করে ওই ক্লোজড এডিশন ক্লাস স্কেলার মাল্টিপ্লিকেশন চেক করতে যায় এই অনার্স এর মতো করে, দে বাস তাহলে শেষ। তাহলে এই যে 0 0 Z হয়ে গেল, এটা কিন্তু সাবস্পেস। দেখো একটা কথা মনে রাখবে, এই যে প্লেন লাইন, এটা শুনে নাও, প্লেন 3D তে প্লেন লাইন এগুলো সাবস্পেস হবে। আচ্ছা এই যে নিয়েছিলাম এটা কি বলতো, 0 y 0 কোনটাকে ডিনোট করছে? অ্যাক্সিস। কোন অ্যাক্সিস কে বলবে? y অ্যাক্সিস। 3D তে অ্যাক্সিস গুলো সাবস্পেস হয়, 3D তে যে কোনো লাইন পাসিং থ্রু অরিজিন সাবস্পেস হয়, 3D তে যে কোনো প্লেন পাসিং থ্রু অরিজিন সাবস্পেস হয়। তাহলে মানে এই ব্যাপারগুলো যদি মাথায় থেকে যায় তাহলে কিন্তু আমাদেরকে আর পরীক্ষা হলে অত বসতে হবে। তাহলে যে আমি এটাকে সিম্পলিফাই করে দেখে নিলাম এটা একটা অ্যাক্সিস, এটা সাবস্পেস হবে। এটা কোন অ্যাক্সিস কে বলবে? জেড অ্যাক্সিস, এটা সাবস্পেস। তাহলে এই ভাবনা চিন্তাগুলো রাখতে হবে, তাহলে কষতে হবে না, আর কষতে গেলেই বেশি অ্যাটেম্প করতে পারবে। তাহলে যে কোনো লাইন সাবস্পেস কারা কারা এখান থেকে তাহলে চিন্তা ভাবনা যেন মাথায় থাকে। আমি বলে দিই 3D তে, 2D তো হবে না সেটা বলছি না, 2D তেও একই জিনিস টাইপের জিনিস হবে। তাহলে এনি লাইন পাসিং থ্রু অরিজিন, থ্রি বা 2D দুটোতেই ভাবতে পারে, দুটোর জন্যই বলে রাখি। এনি লাইন পাসিং থ্রু অরিজিন, এনি প্লেন পাসিং থ্রু অরিজিন। জানো তো প্লেন কেমন দেখতে হয় জানো? এবার যখন ডিটা 0 হবে তাহলে সেটা
পাসিং থ্রু অরিজিন হয়ে যাবে। যেমন একটু আগে একটা জিনিস দেখলাম, এই দেখো এই যে এক্সাম্পল, এটা কষারই দরকার নেই। এটা কি? এটা একটা প্লেন পাসিং থ্রু, আর লিখছি না, বুঝে গেছো, পরে পেলি। প্লেন পাসিং থ্রু অরিজিন। এটা কি? x0 y0 মানে জেড অ্যাক্সিস, মানে পাসিং থ্রু অরিজিন একটা লাইন। এইটা কি? x0 z0 মানে শুধু y থাকবে, মানে y অ্যাক্সিস, মানে পাসিং থ্রু অরিজিন একটা লাইন। তাহলে দেখো এই তিনটে দেখো সাবস্পেস হচ্ছে। চিন্তা ভাবনাটা কিন্তু কষতে হলো না, যেভাবে বললাম সেইভাবে মনে রাখতে হবে। আরো হয় যখন আলোচনা হবে দেখবে তোমাদের স্পিডটা আরো বেড়ে যাবে, নিজেরা করতে পারবে। কি শুভজিৎ, ভুলে গেছো বাবা জানি, কিন্তু একটু একটু মাথায় ঢুকছে তো, হ্যাঁ ঠিক স্যার। আছে? হ্যাঁ স্যার। বেশ। এরকম কোশ্চেন পড়ে 9-10 যেগুলো কষতেই হবে, শুধু মাথায় কিছু টোটকা রাখা আর একটু চোখ কান খোলা। হ্যাঁ, এবার ডাইমেনশন আমি শেখাবো, তখন দেখবে আরো সহজ জিনিসগুলো হবে। কিভাবে পাবো? আচ্ছা, আর কি দিয়েছিল একটা প্রবলেম দেখে নিই এই সালে, দেখি আর কোনো সাবস্পেস দিয়ে, মনে হয় আর সাবস্পেস দেয়নি সম্ভবত। ডাইমেনশনে দেখে দিচ্ছি, দেয়, আর যাও দেয়, বাকি আইগেন ভ্যালু দিয়ে প্রবলেম ছিল। তাহলে সাবস্পেস দিয়ে 2 থেকে 3টে প্রবলেম থাকবে যে কোনো পরীক্ষায়, মানে অন্তত এরকম টাইপের পরীক্ষায়। সেটা আর একটা কথা বলি, গভর্নমেন্ট স্কুলেরও একটা পিএসসি পরীক্ষা, আমি তার সেইগুলোর কোশ্চেন তোমাদেরকে দিয়ে দেবো, এই সেম প্রিপারেশন, একই টাইপ। ঠিক আছে? আজকে আরেকটা জিনিস আমি একটু বলবো, সেটা হচ্ছে লিনিয়ার ডিপেন্ডেন্স, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স। আগে বেসিক ডেফিনেশনটা বলে, বেসিক ডেফিনেশনে জাস্ট একবার রিডিং করে নেবে, কোনোদিন কোনো কাজে লাগবে না। কি কি স্টেটমেন্ট মনে রাখতে হবে সেগুলো আমি বলে দেবো। বেসিক ডেফিনেশনটা শুধু একবার রিডিং করবে, বাস, দিয়ে এড়িয়ে চলে যাবে। কেন? যদি কোনোদিন চান্স পাও তখন ইন্টারভিউতে হয়তো ডেফিনেশনটা বা ওখান থেকে কিছু জিজ্ঞাসা করলো, সেগুলো কাজে লাগে। বাকি রিটিন টেস্টের জন্য কিছু কাজে লাগে। দেখো, একটা ফাইনাইট সেট অফ ভেক্টরস এরকম একটা কালেকশন নিলাম। A finite set of vectors alpha 1, alpha 2, alpha n of a vector space V over a field F is said to be linearly dependent in V. একটা ফাইনাইট সেট অফ ভেক্টরস নিলাম আলফা 1, আলফা 2, আলফা n of a vector space V over a field F, সেটাকে বলবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন ভি। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলবো, তাই ভিতে আগে ডিপেন্ডেন্ট চলে আসে। বলছে দেখো, ইফ দেয়ার এক্সিস্ট স্কেলার্স C1, C2, ডট ডট করে Cn, এই যে প্রত্যেকটা স্কেলার কিন্তু জিরো নয়, যাতে করে কি হবে, C1 alpha 1
plus C2 alpha 2 plus plus Cn alpha. This is equal to theta. তার মানে কি? আচ্ছা, এই কম্বিনেশনটাকে বলা হয়, মনে রাখবে, লিনিয়ার কম্বিনেশন। একটা লিনিয়ার রিলেশন বা এটা লিনিয়ার কম্বিনেশন বলা হয়। লিনিয়ার কম্বিনেশন বলতে সবসময় ফাইনাইট লিনিয়ার কম্বিনেশন হয়, মানে লিনিয়ার কম্বিনেশন সবসময় ফাইনাইট সংখ্যক ভেক্টরকে নিয়ে করা হয়। ইনফাইনাইট লিনিয়ার কম্বিনেশন বলে কোথাও কিছু খুঁজে পাবেন, ওরকম কিছু হয় না। মানে লিনিয়ার কম্বিনেশন সবসময় ফাইনাইট সংখ্যক ভেক্টরকে নিয়ে করা হবে। তার মানে কি, একটা ফাইনাইট সেট অফ ভেক্টরস আলফা 1 আলফা 2 আলফা n, সেটাকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলবো যদি এই যে রিলেশনটা C1 alpha 1 plus C2 alpha 2 plus ডট করে Cn alpha n, this is equal to theta, এই যে রিলেশনটা পেলাম, এই রিলেশনে অন্তত কোন একটা স্কেলার নন জিরো। তার মানে এরকম টাইপের রিলেশন আমরা যখন কনসিডার করব, সেখানে অন্তত একটা নন জিরো স্কেলার যদি থেকে যায়, প্রেজেন্ট থেকে যায়, তখন ওই সেট অফ ভেক্টরসটাকে বলবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এবার দেখো তাহলে যেটা বলছিলাম যে নাল ভেক্টর কিছু কিছু জিনিস এবার দেখিয়ে চেনা যাবে যে এইটা হলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। যেমন দেখো এই যে থিটা, নাল ভেক্টর, এগুলো মনে রাখার ব্যাপার। যদি কোন একটা সেট এস এ থেকে যায়, তাহলে এস সেটটা তখন হয়ে যাবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর চেক করারই দরকার নেই। ওই জন্য বললাম না, এই এই জিনিসগুলো কিন্তু 9, 10 বা 11, 12 পরীক্ষার জন্য খুব বড় ব্যাপার। এই যে দেখো, এই রিলেশনটাকে যদি তুমি চেক করতে যাও, তাহলে প্রচুর সময় নিয়ে নেবে। যে C1 alpha 1 plus C2 alpha 2 plus Cn alpha n equal to theta হলো, সেখানে অন্তত একটা স্কেলার নন জিরো, সেটা চেক করাচ্ছে, হয়তো দেখে নিলে যে থিটা আছে। হ্যাঁ, সবসময় হয়তো এই কন্ডিশনটা হবে না, কিন্তু এটা ধরো একটা চেক করার কন্ডিশন, যেগুলো নাল ভেক্টরটা ঢুকে আছে সেটে, তাহলে সেটটা একেবারে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ডিপেন্ডেন্টের আরো একটা জিনিস যেটা স্টেটমেন্ট মনে রাখবে, যেটাও অপশন এলিমিনেট করার জন্য বিরাট কাজে লাগে, ইফ অ্যান্ড অল ইফ স্টেটমেন্ট। কোন একটা সেট যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, বা কোন একটা সেট লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হওয়ার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন বা ইফ অ্যান্ড অনলি কন্ডিশন হচ্ছে ওই সেটটার যে কোনো একটা ভেক্টর বাকি ভেক্টর গুলো লিনিয়ার কম্বিনেশন। তাহলে ইফ দ্য সেট অফ ভেক্টরস, এই স্টেটমেন্টটা মাথায় রেখে দেবে, if the set of vectors alpha 1 alpha 2 alpha n in a vector space V over a field F be linearly dependent যদি linearly dependent, then at least one of the vectors of the set can be expressed as a linear combination
অফ দ্য রিমেনিং আদার্স। মানে একটা সেট, যেটা আমি একটু আগে বললাম, যে একটা সেট যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, ওই সেটে যে কোনো একটা ভেক্টরকে বাকিগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে। অ্যান্ড কনভার্সলি মানে কি, যে কনভার্সলি কোনো একটা সেটের যে কোনো একটা ভেক্টরকে যদি বাকিগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়, তাহলে সেই সেটটা হয়ে যাবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে কনভার্সলি ইফ one of the vectors of the set এই যে সেটটা, তাহলে এই সেটটা যে কোনো একটা ভেক্টরকে যদি লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায় বাকিগুলো, রিমেনিং আদার্স, যদি বাকিগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়, তাহলে the set is linearly dependent। ঠিক আছে, তাহলে বোঝা গেল এইটা খুব একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। হ্যালো, তাহলে এইটা মনে রাখো, এই যে বাকিগুলো যদি লিনিয়ার কম্বিনেশন লেখা যায় তাহলে কি হবে, তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। তো এইটা মনে রাখাটাও কিন্তু একটা ব্যাপার, এটা অনেক সময় কাজে লাগে। তাহলে এই দুটো স্টেটমেন্ট আপাতত মনে রাখো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট চেক করার জন্য। নাল ভেক্টর থেকে গেলে ডিপেন্ডেন্ট হয়, কোন একটা সেটে যে কোনো একটা ভেক্টরকে যদি বাকিগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায় তাহলেও কিন্তু ডিপেন্ডেন্ট। ঠিক আছে, যেমন দেখো চোখটা আই সেটটা কিন্তু খুব ঠিকঠাক রাখতে হবে। যেমন দেখো একটা এক্সাম্পল দিচ্ছি ভালো করে, এই স্টেটমেন্ট দেখা যায়, এই যে সেটটা, একটু চোখ কান খোলা রাখলেই কিন্তু এই অঙ্কগুলো পরীক্ষা হলে হয়। এটার জন্যই কিন্তু এই এই জিনিসটা কিন্তু অ্যাপ্লাই করে অঙ্ক হবে না, এটা শুধু জানার জন্য, ঠিক আছে, তার বেশি নয়। দেখো এখান থেকে দেখে চোখটা কি বলছি, কিছু একটা বলার উচিত। ভালো করে একটা জিনিস দেখো, এইটা আর এইটাকে যদি যোগ করো, এই দিয়ে যদি এইটাকে 3 দিয়ে গুণ করো, দেখো পেয়ে যাবে সমান হবে। মানে আমি এটা বলতে চাইছি যে অপশন গুলো দেখলেই বুঝতে পেরে যাবে যে কি হচ্ছে। কথা বাবু, তার মানে কি পেলাম, আর এইরকমই অপশন থাকবে, এমন অপশন থাকবে না যেটা রিসার্চ করে বের করতে হবে। তাহলে দেখো এই যে ভেক্টরটা, সেটা কি বাকি দুটোর লিনিয়ার কম্বিনেশন, তাহলে এই সেটটা কি হবে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এই হচ্ছে প্রসিডিং। বেশ, আজকে প্রথম দিন শুরুটা করলাম, অনেকে একদম অনেক কিছু ভুলে গেছে, একটু আজের দিক থাক। আরেকটা জিনিস তোমাদের বলি, রিয়েলটা নেক্সট উইক থেকে শুরু করব। আজকে যে জিনিসগুলো পড়ালাম, পরের দিন আর দু একটা জিনিস পড়িয়ে দিয়ে আমি 70 বা 80টা অঙ্ক পরের দিন, মানে শুক্রবার, যে সামনের শুক্রবার, ভেক্টর স্পেসের উপর যা যা মানে যতটা পড়িয়েছি, তারপর বিভিন্ন কোথায় কি পড়েছে, কি কোশ্চেন করতে পারে, এরকম 70-80টা কোশ্চেন আমি শুক্রবারের ক্লাসে আলোচনা করবো। ঠিক আছে, বা কি করে করতে হবে সেটা আলোচনা করবো। ঠিক আছে,
বেশ যাও, আজকে প্রথম দিনের ক্লাসটা এইটা থাক। আরেকটা কথা বলি, এই অ্যাপটাতে না রেকর্ডিংটা দেখতে গেলে টাকা লাগে। এই অ্যাপটাতে রেকর্ডিং দেখার দরকার নেই, তোদের আমি অন্য একটা অ্যাপে অ্যাড করে দেবো, এই রেকর্ডিংটা ওখানে দিয়ে দেবো, ঠিক আছে? আর স্টাডি মেটেরিয়াল যেটা পড়ালাম এই নোটটা আমি গ্রুপে শেয়ার করবো। বেশ যাও, ছুটি। কারো কিছু ইনকোয়ারি আছে কি? বলতে পারো কোনো ইনকোয়ারি থাকলে। বেশ যাও তাহলে, ছুটি। স্যার এক্সিট করে যাব? হ্যাঁ। ঠিক আছে।